এই জিনিসগুলা মধ্যবিত্ত ফ্যামিলিরাই বেশি কিনে। তাহলে উচ্চবিত্তরা তো সব আরও উন্নত মানের জিনিস আছে, ওগুলো কিনে এলে মধ্যবিত্তিক জিনিসটা অনেকে কিনে। এখন বর্তমানে মধ্যবিত্তিক ফ্যামিলিরই একটা সমস্যা বিধায় আর কি মার্কেটের পুরা বিক্রি কিনে একেবারে সোনার কোটায়। আসলে ঘর সাজাইতে আমি তো আপনারা বললাম যে এটা ঘর সাজাইতে যারা মধ্যবিত্তিক কিনে তারাই বর্তমানে একটু সমস্যায়। তার কারণে আমাদের মার্কেটে বেচা বিক্রি একটু খারাপ হইতেছে। আমরা আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দরজাটার ভিতরে আছে। 34 বছরে আমরা এখানে আন্দোলন সংগ্রাম বহুত কিছুই দেখছি। এই 34 বছরে আমার সাফল্য, আমার 2টা ছেলে মেয়ে, তাদের লেখাপড়া করাইতেছি ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে যে লেখাপড়া করাইতে পারছি, আমরা অশিক্ষিত থেকে যে পোলাপার লেখাপড়া করাইতেছি, এটাই আলহামদুলিল্লাহ। চাহিদা মানুষের আছে, কিন্তু এখন আমাদের এই প্রোডাক্টগুলো মধ্যবিত্তিক লোকেরই চাহিদা বেশি। কিন্তু এখন মধ্যবিত্তিক লোকগুলা ইদানিং একটু হিমশিমের দিকে আমাদের কাস্টমার কম। প্রতিটা মানুষই চলার মালিক আল্লাহ, কিন্তু মানুষের অনেক সময় ইনকাম উপরে নির্ভর করে আর কি জিনিসগুলো বেচা কিনি হয়। আর মানুষের ইনকাম সোর্স একটু কম, এর জন্যই বিক্রি কিনি কম। আসলে কি একটা দোকান করতে হলে বহু জায়গাতে বহুত কিছু সংগ্রহ করতে হয়। যেমন মনে করেন কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, কিছু বিভিন্ন জায়গা থেকে কিনে আনতে হয়, টাঙ্গাইল থেকে আনতে হয়, এই রাঙ্গামাটি থেকে আনতে হয়। মানে নানান দিক থেকে ঘুরে ঘুরে কিনে আর কি একটা দোকান তৈরি করতে হলে যা করার তাই করতে হবে। আমার কাছে আছে বাঁশের অনেক ডিজাইনের জিনিসপত্র আছে, বোর্ডের জিনিসপত্র আছে। তারপরে দেখেন সুন্দর সুন্দর ওয়াল রেকের সুন্দর সুন্দর আয়না আছে, স্ট্যান্ড আয়না আছে, তারপরে টেবিল ল্যাম্প আছে, স্ট্যান্ড ল্যাম্প আছে, বাউই বাসা আছে, নানান এগুলোই আমার আছে। এগুলা মূল্য মনে করেন স্ট্যান্ড ল্যাম্পগুলো 1800, 2000, 1700, আবার ছোটোটা আছে 1400, আবার কিছু আছে যেগুলো যত বেশি ম্যাটেরিয়ালস লাগবে, যেমন এগুলো দেখেন এগুলো আরও একটু বেশি, তারও বেশি আছে। তারপরে আবার এই ধরনের আবার আয়না আছে, 2200 আছে, 2400 আছে, 3000 আছে, 3500 আছে, 4000 আছে। আসলে প্রোডাক্টগুলো টেকসই, এগুলো বহুদিন টেকসই। একটা জিনিস তো বহুদিন টেকসই, এগুলো ভালো আয়না দিয়ে তৈরি করা, ভালো সব কিছুই ভালো ছাড়া তো এগুলো মানুষ কিনতে পারবে না। আর আমরা একটা খারাপ জিনিস কিনে আনলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় খারাপ জিনিস কিনে আনলাম, 2 দিন পরে নিজের বিপদটা ডাইকা নেয়, একই কথা।
সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ শেষ হয়নি যুদ্ধ দিতে হবে সার্কুলার 44-এর পদে সংখ্যা 44-এর পদে সংখ্যা নইলে সিরাজ সইরা দাও যদি সংশোধন কইরা দাও নইলে সিরাজ সইরা দাও নইলে সিরাজ সইরা দাও যদি সংশোধন কইরা দাও নইলে সিরাজ সইরা দাও যদি সংশোধন কইরা দাও পদবৃদ্ধি পদবৃদ্ধি আগুন জ্বালাও একসাথে সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে 44-এর পদে সংখ্যা 44-এর পদে সংখ্যা আমার সবার বাগলে আগুন জ্বালাও একসাথে সিরাজের গদিতে আগুন জ্বালাও একসাথে এখানে কেউ উশৃঙ্খল অবস্থায় থাকবে না সবাই বসে হবে যাবে অনলাইন সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ নয় 44-এর নামকরণ দিতে হবে সার্কুলার 44-এর নামকরণ দিতে হবে সার্কুলার 44-এর পদোন্নতি করতে হবে করতে হবে 44-এর পদোন্নতি করতে হবে করতে হবে চলো রে চলো আগুন জ্বালো সিন্ডিকেটের গতিতে আগুন জ্বালো একসাথে সিরাজের গতিতে আগুন জ্বালো একসাথে তিন ভাই দাঁড়ি আমার রিক্সায় আসছে ওই যে অফিসার্স ক্লাবের ওখান থেকে আসে এখন রিক্সার থেকে নেবে বলছে ভাই দোয়া করে দেবো এটা করে দেবো ওটা করে দেবো কিন্তু আমার তো পারিশ্রমিক যে পয়সা সেই ভাড়া তো দেয় না না দিয়ে এখন জোর ভাবে চলে যাচ্ছে পরে আপনার সহযোগিতায় যাই বলে টলেই যে আমার 30টা টাকা দিছে আর কি আমার ভাড়া দেখা আছে 80 টাকা ভাড়া আছে তিনজন সেখানে ভাড়া দিল 30 টাকা জি ওরা আমাকে বলছে যে শাহবাগ যাবেন আমি বললাম হ্যাঁ চলেন যাই বাস শাহবাগে আসছি এখন এসে তো এই কাপচাপ শুরু করে দিছে এখন তো আর ভাড়া টাড়া দেয় না 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 এর আগে কখনোই পড়িনি আমার 16-17 বছরের লাইফে আমি কখনো এরকম পড়িনি এই জাস্ট আজকে প্রথম পড়লাম আর আজকে শিক্ষা হয়ে গেলাম আমারে বলতেছে দোয়া করে দেবো তোর সংসার ভালো হইব বউ বেটি ভালো থাকবো এই তো এগুলো ভুংসাং করে বুঝাই বুঝছেন ভালো রাখার না রাখার মালিক হচ্ছে আল্লাহ ওরা কি বলেন তো কিন্তু এটা দিয়ে বুঝাইবো আর কি আমারে ভাড়া দিব না দেখেন যে কিছু কিছু গাড়ি অমান্য করছে যে 3-4টা গাড়ি অমান্য করছে ওই যে দৈরা আলাই দিচ্ছে আমরা নিজেও বললাম একবার খবর করলাম এই যে হাতে দেন কি কাজ করে তাকে যে একে তো আইন নাই এই অটোওয়ালা করে আইন নাই আমি নিজেও বলি একটা পায়ের রিক্সাওয়ালা যেভাবে চলে একের সেইভাবে চলে না এরা টাবিকের ফাঁকি দিয়ে চলে টাবি জুলই কোনা থাকে ওরা ডাইন দিয়ে মুচুর দেয় তাহলে আইন থাকলে কেমনে আর আইন তো মানেই না টাবিকে তাহলে ওরা তো ধরা খাবে ওকে হিসাবে 3 মাসের মামলা দিতে হয় তা তো তার না এটা না আইন করে না আরো আমি ভুল করলে আমিও আইনের শাস্তি হবে আমি পায়ের রিক্সাওয়ালা আমিও শাস্তি হবে অটো পোলাবান করে স্যার কি কিছু দিয়ে দেখ এটাও আরো ভালো হবে পোলাবানটা যে এই অটো যে ছোট একটা কাল বসু আনে 10 বছর বয়স আনে এই করলে পোলাবান অটো চালাইতেছে ড্রাইভার মানে গিয়ার দিয়েই যাবো গা একটা মানুষের উড়ে তুলে দেয় আর একজনের পাবলিকের উড়ে তুলে যায় একটা মায়ের উড়ে কোনো আইনই মানে না পুলিশ কোন ডরাব এরা এই যে সিঙ্গল মানে না সময়তে সিঙ্গল মানে বেবি উঠে যায় তাহলে যায় বর্ষা আমরা আইন কি করবো না জঙ্গল অটো বেশি করে ইয়েটা জমজট করে চিবা রাস্তায় জমজট করে চিবা রাস্তা 2 লাইনের গাড়ি 1 লাইনের গাড়ি একটা মার করবেন 1 লাইনের গাড়ি চলে এর মধ্যে আমরাও ঢুকি তাহলে ওই নাইনালা 1 লাইনের গাড়ি একটা পিক আপ ঢুকলে এবারে কিভাবে আইতে হবে আমি হিসাব করে কথা কই যদি ভাই আমার জায়গা থাকে তাহলে ওরা ক্লিয়ার দিতে হবে টাপ দে আমিও যাবো আমি স্কার ড্রাইভার আমিও যাবো ওরাকে জায়গা দিতে হবে তা মানবে না ওরা ডাইনে মুসর দিয়ে যাবে গা
ও ওই চিপের মধ্যে লাগাই দিয়ে আরো 10 মিনিট নেট করাবো। আমার তো তুলছেন আপনার টাকা দিয়া, আপনারা আগে নিয়ে মাই নিব, আপনার অফিস টাইম তাতে যে যাবার দিব না আর আরো ভেজাল করবো। আপনার পায়ের রিক্সাগুলো কোন কোন রাস্তায় চলানো? ভালো করে যে সরকার একটা আইন দিছে যে পোলা বান্ডেক দিছে, ইয়েটা ভালো করে আস্তায় কোনো গ্যামজাম বাঁচলে ওরা ছাড়াই দিয়ে দেয়, এই দিকটা ভালো করে। কি আমার হাতে একটা বিপদ বাঁচে, এই কাকারে ছেড়ে দেয়। আইন কিছু আল্লাহ মানে, বয়স হিসাবেও কিছু মানে। আবার কিছু কিছু মোটর সাইকেল আল্লাহ মানে না। আসলে ভুল কোনটা আনবেন, আপনার ইঞ্জিনের গাড়ি ডাইনে থাকবেন, আপনার বাইরে ঢুকতে পারেন না, বাইরে কোনো দিন ঢুকতে পারবেন না। আপনার তো ওটা 2 চাক্কা গাড়ি, তাহলে বাউন্ডারিটা কমবে। তারপরে ভাঙা দেখতেছেন না, আমাদের নাকাই দিয়েছে, আপনি যাইতেছেন। আল্লাহ যারে জিকে মা পাইছে, আমি নিজেই বলি হে আয়া বই হয়েছে, হে আয়া বই হয়েছে, কোনো উচুলা মানবে না। এ পৃথিবী যে মা ভাই দিছে হে আয়া ইনু বই হয়েছে, তুমি তো ভাই মানবো না। আমার তো হাইলে কোনো কাম কেন যাবেন আপনি? আবার ট্রাফিক আছে না, ট্রাফিক আছে না, ট্রাফিক আছে না, রাস্তায় ট্রাফিক আছে কি না? তাহলে ওই জোরে ঠেকা যান ভাই, সব মেতে ভাই। আপনার কারণ বলার দরকার নাই। না না, আপনি ভুল করতেছেন, যেটা বলবেন না। আমি বলছি যে এখান থেকে আমি যাচ্ছি, আমার ভুল হইতেছে, আবার কি? এটা যাচ্ছেন হ্যাঁ ভাই, এটা কি আপনার ওয়ে রাস্তা, মানে এটা কি আপনার রাইট ওয়ে? রং সাইডে কেন যাবেন? মানে রং সাইডে কেন যাবেন? আপনার তো দেখা মনে হচ্ছে একদম সুনাগরিক। সরি, তাহলে ঘুরাই যান। এই মামা দাঁড়াও, এটা তোমার রাইট সাইড, রাইট সাইড। ভুল করেছি, ঠিক আছে। আমি বাজারের ক্যাব মারছি তো, মানে তো মাছের ক্যাব শর্টকাটে ঢুকে জায়গা হালকা। না না, এটা ঘুরেই তো হবে, আমার ঘুরেই তো হবে, ঘুরাই। আগে আমি যারা পাইতেছি ধরতেছি, আমি একা পিছনে দিয়ে জায়গা ঘুরাই। মাফ করে দেন। না 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 না, সরি বলছি। না না না, আমি মাফ next নাই, এ- কোনো মাফ নাই, তোমাদের কোনো মাফ নাই। এই মামা দাঁড়াও, এই তো রাইট সাইড না, রাইট সাইড, তাহলে কেন যাবেন? আমি ডাইনে ভাই যাবো। আপনাদের নাকি আপনি বুঝতেছেন না, কেন বুঝতেছেন না? আপনি ঠেকাইতেন, ঠেকান, আপনি ঠেকান, সব দিকে ঠেকান পারলে। আমি তো একা ঠেকান, আপনাকে দাঁড়ানো উচিত আমার সাথে। তাহলে আপনার দাঁড়ানো উচিত, আপনি পারলে আপনি লোক লয়ে আনবেন। আমার তো দাঁড়ানো পসিবল না, আমার তো হাইলে কোনো কাম কেন যাবেন আপনি? আবার ট্রাফিক আছে না, ট্রাফিক আছে না, ট্রাফিক আছে না, রাস্তায় ট্রাফিক আছে কি না? তাহলে ওই জোরে ঠেকান যান ভাই, সব মেতে ভাই। আপনি কেন যাবেন? ভাই প্লিজ ভাই, ভাই এই জায়গায় যেতেছে ভাই। কোন দিকে যাবেন আপনি? আপনি ডাইন দিকে যাবেন, কোনটা যাবেন? ভাই এটা আপনার উচিত না। আপনার ভদ্র করে সন্তান হইলে, ভদ্র করে সন্তান হইলে এগুলা করতেন না ভাই, ভদ্র করে সন্তান হইলে এগুলা করতেন না। আচ্ছা এখানে চলে যাবেন, ঠিক আছে। ভদ্র করে সন্তান রেডি করে না ভাই, ভদ্র করে সন্তান এগুলা করে না ভাই। দাঁড়ান, এটা রাইট সাইড না, ঘুরান। কলোনিতে ঢুকবেন আপনি, কলোনিতে যাবেন, এটা কি আপনার রাইট সাইড? না, তাহলে কেন যাচ্ছেন? গাড়ি ঘোড়া, এটা কি রাইট সাইড? এটা রাইট সাইড, এটা কি তোমার রাইট সাইড? না, এটা আমি কলা বেশি। কলা বেশি তো কি হচ্ছে, তুমি রাইট সাইড মেনটেন করবো না? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। এটা তোমার রং সাইড না? রং সাইড না, আমি অনেক গ্যারেজে যাবেন না। কোন গ্যারেজে যাবা? এখানে কোনো গ্যারেজ নাই, বামে যাও, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, ঘুরে যেতে যাবেন, গাড়ি ঘোড়া। গাড়ি ঘোরাও, আপনি ঘুরাবো না গাড়িটা। গাড়ি ঘোরাও। এটা কি আপনার, এটা আপনার ওয়ে? হ্যাঁ, এটা আপনার সাইড। তাহলে কেন আসছেন বলেন, কেন আসতেছেন? আঙ্কেল আপনার তো একজন সুনাগরিক, আপনার তো বোঝা উচিত ছিল যে এটা একটা রং সাইড, রং সাইডে। আমি কি বলবো, ওর রিক্সা নিয়ে যেদিক দাদা। তাহলে ও এখনো কিভাবে যাচ্ছে? কিভাবে যাচ্ছে? আপনি যদি না থাকেন, আপনি তো সুনাগরিক। এটা আমার ধরছেন শুধু শুধু। মামা ঘুরান, ঘুরান, আপনি ঘুরান, গাড়ি ঘুরান। ভাই এটা কি সাইড আপনার? এটা সাইড, রাইট না। হ্যাঁ। তাহলে কেন যাবেন? আপনি একজন তো মনে হচ্ছে দেখা সুনাগরিক। ঠিক আছে, কিন্তু এখন এখান থেকে একটু তাড়াতাড়ি এই জিনিস আছে। তাড়াতাড়ির জন্য তো আরেকটা মানুষের বিপদ ঘটে। না না, এখন ঘটবে না, এই জিনিস তো যাচ্ছে। হ্যাঁ, আজকে তো শনিবার। শনিবার হচ্ছে তো কি, এই কারণে শনি শুক্রবার আমরা কি মানবো না? হ্যাঁ, অবশ্যই মানা ঠিক আছে। মানে আমরা মানবো কি না? আমরা অবশ্যই মানবো। কেন যাবেন? এটা বাচ্চার যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কি হেলমেটও পরেননি? মানে হেলমেটও পরেননি, আপনি একটা বাচ্চা নিয়ে যাচ্ছেন, আপনার এটা কি উচিত? না, উচিত না, ঠিক আছে। তাহলে কি করা উচিত? আমাদের ঘুরে যাওয়া উচিত তাই। কলোনিতে যাবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আপনি এখনো যাচ্ছেন ভাই, এটা কি উচিত? কোথায় যাবো এখন? আপনি ঘুরে যাবেন, আপনি ঘুরে যে রাস্তা, ওই রাস্তাতে যাবেন। না, এখন এখান থেকেই যাই। কেন এইখান থেকে যাবেন বলেন আমাকে, বলে যান কারণটা, আমি ছেড়ে দিব। আপনার কারণ বলার দরকার নাই। না না, আপনি ভুল করতেছেন, যেটা বলবেন না। আমি তো বলছি যে এখান থেকে আমি যাচ্ছি, আমার ভুল হইতেছে, আবার কি? হইতেছে, এটা যাচ্ছেন না? হ্যাঁ, না? তাইলে কি হলো? মানে নাগরিক একটা যাচ্ছে না। একলা আপনার তো ঠিক আছে, আপনার আমার সাথে থাকা উচিত ছিল।
উচিত ছিল কি ঠিক আছে রে ভাই, তো সেইটা বলেন যে আপনি ও যাবেন আবার কইতেছেন আমি কথা বলি যান ভাই বাচ্চা সব বুঝছেন সাবধানে যাবেন দাঁড়া এটা কি রাইট সাইড এটা কি রাইট সাইড হ্যাঁ না কেন যাবেন এখান দিয়ে উল্টা পথে কেন যাবা এটা তো তোমার পথ না পথ না এনে তো রাস্তা এনে বাজার এটা তো উল্টা পথ তোমার কেন যাও কোন বাজারে এনে আগে তালতলা বাজার। এই যে আপনারা কেন উল্টা যাচ্ছেন দাঁড়া এটা তো রাইট সাইড না দাঁড়া এটা কি রাইট সাইড এটা কি রাইট সাইড হ্যাঁ না কেন যাবেন এখান দিয়ে মামা এই মাথায় লাগবে তো ভাই আপনারা একটু বইলা যান সাইড তো আপনাদের না তো এখানে গাড়ি যাবেন ঘুরান ঘুরান এটা কি আপনার সাইড হ্যাঁ এটা কি আপনার সাইড না। কেন যাবেন এটা কি আপনাদের সাইড মানে রং সাইডে কেন যাচ্ছেন আপনারা সোনাগরি কি আপনারা ঘুরান 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 ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে ইঙ্গিত করে এর কারণ উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি শ্রীলঙ্কা ও নেপালের সরকার পরিবর্তনের কারণ নিয়েও কথা বলেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, গত 3.5 বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন বা উত্থানের পেছনে অন্যতম কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা। গতকাল শুক্রবার জাতীয় একতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত সর্দার প্যাটেল স্মরণে বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। Bangladesh, Sri Lanka, Nepal were actually the leading cases of the bad governance, and that is how the governance matters. সুশাসন ও জাতীয় সংহতি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অজিত দোভাল বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি হলো কার্যকর শাসন ব্যবস্থা। তার ভাষায়, একটি জাতি গঠনের প্রক্রিয়া এবং রাষ্ট্রকে নিরাপদ রাখার ক্ষেত্রে শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তৃতায় ভারতের প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গ টেনে দোভাল বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে যে অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন ঘটেছে সেগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। অজিত দোভাল এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই নির্বাচন আয়োজন করছে। দোভাল বলেন, ইতিহাস প্রমাণ করছে আভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনই প্রায় রাষ্ট্রের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও যোগ করেন, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন কিংবা গণতন্ত্র, সব শাসন ব্যবস্থার উত্থান ও পতনের পেছনে আসলে শাসনের দক্ষতা নির্ধারক ভূমিকা রাখে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার সময় এমন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এটি খেলার ট্রফি বানাইতেছি একটা, এটি মাটি, এটা মাটি বলতে এটা হলো আপনার মোবিল মিক্স আছে, কেমিক্যাল মোবিল মিক্স আছে, আছে দিয়ে মানে একটা বানাইলাম সাজ মারি, এটা দিয়ে আমরা খেলাধুলার ট্রফি, এটা একটা স্টার নাম করে অর্ডার দিয়ে ফর্মা দিয়ে আমরা বানিয়ে কমপ্লিট হেরা করে ইমিকন নিয়ে আসতে আছে, এরা বানায় তো এই যে সেরনবার ইমিকন নিয়ে আসতে আছে, এরা ট্রফি বানায় আমাদের কেজি হিসাবে যেটুকু এটুকু মাল হেরা দিয়ে আমরা 100 টাকা কেজি দিয়ে 120-30 টাকা কেজি দিয়ে আর কি মাল দিয়ে হেরা আছে 2-3 বছর। এটা পিতল, এটা বানামো, এটা মানে কাম কাজে তো না খাই মরতে আছি, কি করুম। এটা হলো আমরা জাস্ট পেপার হোয়াইট পেপার, যাতে একটা পেপার রাখলে যে উড়ে না যায়, এটা আর্মিদের একটা কাজ, মানে গিফট আইটেম আর কি। হ্যাঁ, আমরা তৈরি করছি এনে পিতল দিয়া উপরে লেখা খোদাই করে আমরা পেস্টিং করে এটা রেডি করছি, পরে কালার হইব। এটা একটা ফ্যানের সুইচ সিস্টেম লাগানো লেগা
ঝুলানোর লেগে আর ছোট বড় হয়েছে ছোট করে দিলাম। আমরা হাতের কাজ মোটামুটি যেটুকু জানি এটুকু আমরা চলার মতো করতে পারবো। আর এটা আসলে সত্য কথা বলে ব্যবসা ক্ষেত্রে না কোনো শব্দ নাই, যেটুকু তো আইডিয়া আছে না পারলে লোম হলো এক জায়গায় করাই দিব, তাতে 2 টাকা আসে। মানে ব্যবসায় এরকম আর হাতের টেকনিশিয়াল বা চোখে দেখা কিছু কাজ শিখছি এনতে নিয়ে আরেকখানে করানো জানো, এটাও একটা কাজ, এটাও একটা ব্যবসা। আসে আমাদের মোটামুটি বেশিরভাগ পরিচিত কাস্টমারই। আমরা এই যে মেটালিকের আজকে প্রায় 15-20 বছর কাজ করতেছি, পিতলের কাজ, হ্যান্ডিক্রাফটের দোকানের কাজ, পলিশের কাজ, রিফারিং কাজ, নিকেল কাজ, কালারের কাজ, রূপা কালার, নিকেল কালার, তামা কালার, এই সমস্ত কাজের জন্য সবাই আসে। অর্ডার কাছে অনেক বছর ধরে কাজ করে এই লাইনে ছোট থেকে কাজ শিখছি, পরিচিত মুখে মুখে সবাই আসে। আর এমনি কোনো পাবলিকে জানালে আমরা কাজ করি। আর পাবে সিভিল ভাষায় অনেকে দেখতে দেখতে আসে, ভাই আমার একটা মুখ পলিশ করে দেন, একটা কালার করে দেন, একটু রং করে দেন, একটু ওয়ালিং করে দেন, এরকম আর এনে কাজ শিখতে পারবো। গিরিল ওয়ার্কশপে কাজ শিখতে পারবো। আবার আমাদের লাইনে মেটালিক লাইনে আগে হেল্পার হিসেবে ঢুকতে হইব। অনেকে বললাম তো আগে আমরা এই হেল্পার হিসেবে ঢুকছি, আইএফ 1000 টাকা বেতন, আর আইএফ 1000 টাকা বেতন বেরোতে এর টিকে না, গরম ময়লা এই কারণে চলে যায়, কাজ শিখতে পারে না কেউ। আসলে তো যদি কামড়ে থাকলে কামড় লাগে। আর হাতের কাজ শিখলে আর ভবিষ্যৎ গড়া, আর যদি কামড়ে মাটিতে লেগে থাকে হাতে যে কোনো হাতের কাজ শিখলে ভবিষ্যৎ একটা না কিছু করে খাইতে পারবো, যে অভিজ্ঞতা থাকে। হাতের কর্মের কোনো মতো করে দাম নাই। দর্শক, বলছিলাম মধুর কথা, যা কিনা সকল বয়সের মানুষেরই পছন্দের একটা জিনিস। কিন্তু এই মধু দিয়েই যে নানা রকম চিকিৎসা করা হয়, সেটা যদি আমরা এখানে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব মধু দিয়ে তিনি আসলে কি ধরনের চিকিৎসা করে থাকেন। মধু একটা বড় জিনিস, ভদ্র জিনিস, ভালো জিনিস। ভদ্র এই জন্য বলবো, কেউ মধু খেয়ে উত্তপ্ত হয় না, বরঞ্চ ঠান্ডা হয়, ব্রেন খুলে, ব্রেন প্রসারিত হয়, যার ফলে সে ভদ্র থাকে। আর যখন ব্রেন প্রসারিত বা মার্জিত ভদ্র ব্যবহার না করে, তখনই লোকটা অভদ্র হয়। অতএব কেউ যদি পাগলামি করে, দুষ্টামি করে, অসভ্যতা করে, তাকে মধু খাওয়ান, সে ভদ্র হয়ে যাবে। 2, মধু হতে হবে। আমরা সারা বিশ্ব মধুকে নষ্ট করতেছি। যখন পাই তখনই কাটি, তখন তার ভিতর পানি থেকে জাল দিই, রিফাইন করি, কেউ বেশি বেশি জাল দেয় ইচ্ছা মতো, মধু আর মধু থাকে না। চিনি শিরা তার চেয়ে আরও ভালো। অতএব মধুকে মৌমাছি তৈরি করে, আমরা না, কেউ না, তাকে তৈরি করতে দিন। তারপরে কাটুন, পাল্লাপাল্লি করে একে অন্যের সাথে প্রতিযোগিতা করে সুন্দরবনে যান আর কাটেন। মৌমাছির বিষ আনেন, অর্থাৎ ফুলের রস আনেন। রস তো মধু না, সে কভার হইতে হবে। কভার হয়ে গেল, মৌমাছি ঢেকে দেবে, তাকে ব্যবহার করুন, তাহলেই আল্লাহ ঘোষিত মধু পেলেন, আদারওয়াইজ নট। আর তাকে আপনাদের কিচ্ছু হবে না। এই একটা মধু বিক্রি করছে, আমার কাছে টেস্টের জন্য আসছে। এটা বাস্তবতা হলো স্রেফ চিনি দিয়া মেডিসিন করছে। 5000 বছর পর্যন্ত এই কালার থাকবে, কোনো পরিবর্তন হবে না, কারণ এটা চিকিৎসা এবং বিষাক্ত মেডিসিন। এটা মেডিসিন, এর ভিতরে আছে পোলেন, এটা জীবিত পদার্থ, এটা মৃত পদার্থ, কারণ মেডিসিন দিছে, আইদার জাল দিছে। জীবিত পদার্থ আমার আপনার যেমন জীবিত অবস্থায় রূপ যৌবন হারায়, কিন্তু গুণ থাকে। এর এখন কোনো গুণ নেই, খাইলে মরবেন। আর এটার গুণ আছে, 5000 10,000 বছরও থাকতে পারবে, এটা খাওয়া যাবে। অতএব এই যে অপদার্থ দিয়ে অপদার্থ জিনিস বেছে অপদার্থ লোকেরা পদার্থবান ব্যক্তিদের নষ্ট করতেছে। মধু নানান রকম হয়, যেই ফুল দেখবেন সেই ফুলের রূপ হইতে হবে, সেই ফুলের ঘ্রাণ পেতে হবে, তবে ওইটা মধু। মধু খাওয়ার বিষয় না, মধু চিকিৎসার বিষয়। আপনার নাকে অসুখ, পলি হয়েছে, নাকেই তো ঢুকাইতে হবে, সেক্ষেত্রে পেটে দিলেই হবে। আপনার ব্রেনে অসুখ, সেক্ষেত্রে ব্রেনের কাছে কাছে কীভাবে দেওয়া যায় সেটাই তো চিন্তা করতে হবে। এমনই তো ব্যবহারটাই আসল, ব্যবহার করবেন। এখন আমি মধুকে ব্যবহার করি ঔষধ হিসাবে, এবং আমি চিন্তা করি যে ঔষধ হিসেবে যারা করবে বা এই কথা শুনবে, সামনের মাসের থেকে আসবে ঠান্ডা, গলায় কফ, নাকের কফ বা ইত্যাদি, এদেরকে স্রেফ আপনি মধু দেন, 2টা গোলমরিচ দেন, চাবাইতে থাকুক, সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর ইদানিং অনেক বাচ্চা অ্যাবনর্মাল আসতেছে, তারা কথা বলতে পারে না, কেউ পারে, কেউ সব শুনে বোঝে। তাদের জন্য আমি আশাবাদী থাকি, দীর্ঘ 5, 7, 10 বছর যদি তার বাপ মা ধৈর্য ধরে তার নাকের
নাকের এই নাক এবং গলা এর যে উপরের স্তরটা ওখানে মধুকে পাঞ্চ করতে পারে ডেইলি 3 বার 4 বার, এবং রাত্রে খাওয়াই দিয়া ঘুমায় পড়াইলো, এই মধু তার নাক দিয়া গলা দিয়া যাবে আসবে ঘ্রাণ, এটার বিনিময়ে সে দ্রুতই কথাবার্তা বলা সম্ভব। যার জীবন আছে তার রূপের পরিবর্তন হবে, মধু জীবন্ত জীব, কাজেই তার রূপের পরিবর্তন হবে। এই ক্ষেত্রে মধু আসবে এইরকম, এটা আমি সরিষার উদাহরণ দিই, এর জমার গুণ আছে জমে যাবে, জমে 3 মাস পরে সে আস্তে আস্তে খুলতে থাকবে। যেমন এখানে দেখেন ওই যে খুলছে, নিচেরগুলো আর খুলবে না, পুরান হলে এরকম হবে, আরও পুরান হলে এরকম হবে, কালো হয়ে যাবে। তো এই কালো সে তো হয়ে গেল, রূপও হারালো, কিন্তু বৃদ্ধ লোকের বয়স হলো, জীবন হারাইছে, যৌবন হারাইছে, তার গুণটা বেড়ে গেছে, মধুরও গুণ বাড়বে আর সব হারাবে। আমি এই সমস্ত পুরাণ মধ্য দিয়ে চিকিৎসা এই ব্রেনের, পেটের, নাকের যত বড় বড় রোগগুলো আছে দেওয়ার চেষ্টা করতেছি। সেই জন্য যে সমস্ত বাচ্চা বা অথর্ব তাদেরকে বলি আপনারা ধৈর্য ধরে 5 বছর 10 বছর ধরে করতে থাকেন, তার মধু খেয়ে শক্তি আসলে সে শক্তিমান হবে, ব্রেন খুলতে থাকবে। সেই ক্ষেত্রে বড়দের জন্য আমি হোক্কার চিন্তা করি যে হোক্কার ভিতরে মধুর পানি দিন, গরম গরম, উপরে গরম, যা যেভাবে পারেন আপনি দেন। আমি বলি 150-200 পাওয়ারে বাল্ব ফিট করেন আর শুয়ে শুয়ে আপনার টানেন। যদি আপনার ফুসফুস, গলা এবং ব্রেন নষ্ট হয়, যত কিছু অ্যাবনর্মাল হয়ে গেছে, ফুসফুস, গলা, ব্রেইন, দাঁত, মুখ ইত্যাদি এর ভাব দ্বারা আমি চেষ্টা করতেছি। 2, বাচ্চারা তো ওটা টানতে পারবে না, বা যে বাচ্চা কিছু ফেলাই দিতেছে তারে তো হোক্কা দিলে সে রাগ হবে। সেই ক্ষেত্রে অন্য কায়দা, যেমন ভাপ নেওয়া, সে ভাপ নেওয়াটা লিমোনাইজার মেশিন দিয়ে হতে পারে, গ্লাস দিয়ে হতে পারে, সে ভাপ নিতে হবে তাকে। এই এরিয়াটার নাম হচ্ছে আপনার কার্গো কমপ্লেক্স। কাস্টম হাউসের যাবতীয় যে মাল আছে সেই মালগুলো ক্লিয়ারেন্সের এরিয়া, এটা মালগুলো এখান থেকে ক্লিয়ার করা হয়। আমাদের এখানে কাজ আছে, আমরা এখানে কম্পিউটার নিয়ে বসে আছি ডকুমেন্টস রেডি করার জন্য, ফটোকপি আছে, ফটোকপি দিয়ে পেজে করা হয়। তারপরে এখানে সিএনএফ আছে, যারা সিএনএফ আছে তারা ক্লিয়ারেন্সের কাজগুলো করে, তাদের কাছে লাইসেন্স আছে, সেই লাইসেন্সের ওয়েতে এখানে প্রতিটা মালের আপনার এন্ট্রি করা হয়, সেই এন্ট্রির যাবতীয় কাজগুলো এখানে করা হয়। সিভিল এভিয়েশনের আন্ডারে এইগুলো প্রতিষ্ঠানের এর কার্যক্রম হলো আপনার যারা সিভিল এভিয়েশন থেকে এই প্রতিষ্ঠানগুলো, এই দোকানগুলো আর কি যেটা আছে সিভিল এভিয়েশন থেকে টেন্ডারের মাধ্যমে এটা পায়। যারা টেন্ডার নেয় তারা আবার সিভিল এভিয়েশন থেকে যখন টেন্ডার হয় তখন এরা এনাদের লাইসেন্স দিয়ে ওই টেন্ডারের থেকে আপনার দোকানগুলো নেওয়ার পরে যারা এখানে দোকান নেয়, যেমন আপনি বিজনেস করবেন, আপনি দোকান চাবে যে টেন্ডার নিচ্ছে তার কাছে দোকান বলবেন, বলার পরে আপনার মাসিক একটা চাঁদা অথবা বাৎসরিক একটা ফি আছে, ওই ফি দিয়ে ওনাদের কাছ থেকে আপনার দোকান 1 বছরের জন্য লিজ নিতে পারবেন। 1 বছর পর আবার আপনার চলে যাবে। কাস্টম হাউসের দোকান, এগুলো কাস্টম হাউসের এই আওতার ভিতরেই সিভিল এভিয়েশনের মূল কাজটা হলো সিএনএফদের ফটোকপি করা, সিএনএফদের ডকুমেন্টসগুলো আসে এটা ফটোকপি করা। কারণ দেখা যাচ্ছে দেশের যে কোনো কাজই আপনি রিক্সা চালাতে গেলেও দেখা যায় যে এক্সপিরিয়েন্সের দরকার আছে, তাই এখানের যে কাজগুলো এই কাজগুলো এক্সপিরিয়েন্স লোক ছাড়া ভাই এখানে অসম্ভব, অবশ্যই অভিজ্ঞতা লাগে। প্রতিটা কাজেরই একটা ধাপ আছে, লেভেল 1 থেকে লেভেল 10। তো এখানে যে কাজের যে আছে, সে সিরিয়াল সিস্টেম আছে, সেই সিস্টেমটা না জানা থাকলে আপনার আইসা তো এখানে শুধুই এই হজবরল অবস্থা হয়ে যাচ্ছে, লোক বেশি হয়ে যাচ্ছে, কাজ তো করতে পারবেন না। এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কাজই সম্ভব যাবে, ব্যবসা করা যাবে, কিছু নির্দিষ্ট এরিয়া আছে, সব জায়গায় তো বসা যাবে। যেমন আপনার বাইরে অনেকজন বসে, এগুলো আবার আপনার উচ্ছেদ করে দেয় সিভিল এভিয়েশন থেকে, যখন লোক আসে আর পুলিশ আসে হলে উচ্ছেদ করে দেয়। কিছু নির্দিষ্ট জায়গা আছে, তার ভিতরে আপনি ব্যবসা করতে পারবেন। জেলায় এক্সপোর্ট ইনপুটের যে পেপারগুলো আছে ফটোকপি আর একদম অ্যাসেসমেন্টের কাজ, এছাড়া আদার্স কোনো কাজ নেই। এখানে আমরা বছরিক দোকান নেই, ইজারার দোকান, বছরে টেন্ডার হয়, টেন্ডারের দোকান আমরা বছরিক ভাড়া নেই। এক দোকান ভাড়া নিয়ে 5-7 জন আমরা এটা ব্যবহার করি। দোকান ভাড়া তো এনে লাখের উপরে, 1 বছর ভাড়া অ্যাডভান্স, পার মেসিং 10,000 টাকা, পার মান্থলি 10,000 পার মেসিং। ইম্পোর্টার থাকতে হবে, পার্টি থাকতে হবে, যে পার্টি আপনার বিদেশ থেকে মাল আনতেছে, বিদেশ থেকে যে মাল আনতেছে তার সে আসবে সিএনএফ এর কাছে, সিএনএফ তাদের যে টিম আছে সেই টিম থেকে তারা এখানে
মালটা ক্লিয়ারেন্স করার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করে। এখানে দেখা যাচ্ছে যে এক একটা যে সিএনএফের এক একটা কোম্পানি আছে, ওনাদের লাইসেন্স আছে, ওনাদের লাইসেন্সের ওয়েতে যে মালটা বিদেশ থেকে যে ইম্পোর্টার আনার পরে সেই মালগুলো এখান থেকে আপনার ওনারা এন্ট্রি করে। কাস্টমসের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে এন্ট্রি করার পরে এখানে যে সরকারি কর্মকর্তা আছে ওনাদের কাছে যাওয়া হয়। যাওয়ার পর ওনারা এটার পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে না মালটা ওকে আছে, সব কিছু 100% ট্যাক্স দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওনারা ছাড় দেওয়ার পরে এখানে কুরিয়ারে যাওয়ার পরে ডকুমেন্টস জমা দিবে, মাল দিয়ে দিবে। আসলে আমি তো হচ্ছে গিয়ে মানে চাকরি করি একজনের আন্ডারে আর কি, আমি ব্যবসায়ী না আর কি। তো সেক্ষেত্রে আমার স্যালারি হচ্ছে 25,000। সেটা হচ্ছে গিয়ে এখানে তো আপনার পরিচিতির একটা ব্যাপার থাকে, রেফারেন্সের একটা ব্যাপার থাকে আর কি। তো সেই ক্ষেত্রে যদি ভালো মনে হয়, যদি কারো মনোভূতি হয় তাহলে অবশ্যই নিবে। আমি হচ্ছে গিয়ে MS ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এসব কাজে মোটামুটি কাজ করতে পারি আর কি ভালোভাবে। এগুলিরই বিশেষ করে আপনার MS ওয়ার্ড, এক্সেল, এই যে আপনার ফটোশপ এসবগুলোর কাজে মোটামুটি এখানে হয় আর কি। কম্পিউটার কাজ আছে, এখানে এন্ট্রিটা জানতে হবে, অনলাইনের ভ্যাট ট্যাক্সের জানতে হবে, ভ্যাট ট্যাক্সের কাজ আছে, ভ্যাটের কাজ, ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের কাজই এই মূলত কাজই এগুলাই। কাস্টমসের যে সফটওয়্যার আছে SIPUDA, সেই সফটওয়্যারের কাজগুলো আমি করি। তারপরে এখানে শুল্কান তৈরি করতে হয়, এক্সামিনেশন তৈরি করতে হয়, তারপরে এই কাজগুলোই চলে। এখানে এসে তাদের জন্য মেসেজ, তারা এসে ভিজিট করে আগে ব্যাপারটা বুঝেন যে আপনার দ্বারা এই কাজগুলো হবে কিনা, সম্ভব কিনা। যদি মনে করেন যে সম্ভব তাহলে আপনি এখানে পদক্ষেপ নেন, আর যদি সম্ভব না হয় আপনি এখানে এসব অযথায় লস করবেন। দেখা গেছে একটা মাল উনি বিদেশ থেকে নিয়ে আসছে, ওই মালটার সম্পূর্ণভাবে ট্যাক্স দেওয়া হচ্ছে না বা মিসডিক্লিয়ার হয়েছে, তখন দেখা গেল যে সরকারি কর্মকর্তা ওনারা মালটা আটকায় দিছে, তখন তো মালটা পাবেন, তখন মালটা চলে যাবে অকশনে। তাহলে তো এটা পুরোটাই লস। বিদেশ থেকে মালটা কিনে নিয়ে আসছি, সেই টাকা দেওয়া হয়েছে, সরকারি কাস্টমসের যে ভ্যাট আছে সে ভ্যাটটা দেওয়া হয়েছে, দেওয়ার পরও যখন দেখতেছে যে মাল মিসডিক্লিয়ার, আনছি এক নাম লিখছি এক মাল, আনছি আরেক মাল, এটাতে কি হলো? এটাতে হলো কি মিসডিক্লিয়ার হয়েছে, মাল আটকে গেছে। সরকারি কর্মকর্তা মাল আটকে দিয়েছে, সেই মালটাও আর পাবে না, সেই মাল ওইখানে পড়ে থাকবে। দেখা গেছে সেখানে আরও জরিমানা নিয়ম আছে, যেমন টিআর জমা দিতে হয়, তো জরিমানার সাপেক্ষ মাল বের হয়। আবার অনেক সময় দেখা যায় যে মাল বেরই করতে পারে না। এসে আগে ভিজিট করেন, দেখেন, বুঝেন, তারপরে পদক্ষেপ নেন। লক খুলে দিতে বলবেন, মানুষের মাইরা দিয়ে এখন লক আমার সামনে হাতে মানুষের মোবাইল ইনস্ট্যান্ট মারছে, মারার পরে এখন বলতেছে যে লক জানি না, তাহলে কিভাবে? এই ব্যবসা কত বছর ধরে করো? আমি এগুলো করুন না স্যার, হঠাৎ আমি আসি এর লগে আইছি, বলতে হয় না আমার কাছে এটা রাখতে দিছে। কত বছর ধরে করতেছো ব্যবসাটা? অল্প কিছু দিন, মাসখানিক। মানে মাসখানিক? তোমার গ্রুপের আর কজন আছে? আর নাই, আমার না স্যার, আমি ওগুলো ওর সাথে আইছি স্যার। স্যার ভিডিও করেন না স্যার, তথ্যটা নিয়ে নাও। ভিডিও করেন না স্যার। তোমার ভিডিও তো আমি করতেছি না, পাবলিক করতেছি, আমি তো পাবলিকের সার্ভে। আমার সাথে থাকি স্যার, ওইগুলো করে স্যার। আর কি এইগুলা অল্প কিছু দিন ধরে আমরা করি না স্যার। তো করোনা আজকে করলা কেন? মোবাইল মারলাই কোন তো? মারি নাই স্যার একটা। এগুলো কি করো তাহলে? মোবাইল পাইছে, এগুলো কি? এগুলো এটা কেন? এটা কার? এটা কার পার্স? ওই যে ওর মানি। এটা কি কারণে? এটা মেট্রো রেলের স্যার। মেট্রো রেলের? জি স্যার। তুমি মেট্রো রেলের চাকরি করো? চাকরি করি না, এটা টাকাতে পাস করা যায়। ওই যে পার্টস কোর্স আর কি। মেট্রো রেলে তো তাদের ইদারিং ধরে ফোন চুরি হচ্ছে, অনেক কিছু চুরি হচ্ছে, সেটার সাথে সম্পৃক্ত নাকি? না না স্যার। হ্যাঁ না স্যার। আচ্ছা, কার্ডটা ঢুকাচ্ছে কেন? কার্ডটা দাও। আপনারা যে কাজটিগুলো করতেছেন এগুলো কি ঠিক? না স্যার। হ্যাঁ স্যার ভিডিও করেন না স্যার, প্লিজ স্যার। আমি তো ভিডিও করতেছি না, পাবলিক করতেছে, যাতে আমার তো দায়িত্ব যেটা পাবলিকে বোঝায় দেওয়া। একটু মাথা দেখান, এদিকে তাকান, এদিকে তাকান। এই ঢাকা MRT যেটা এই মেট্রো রেলে ইদারিং কালে চুরি হচ্ছে, এটার সাথে কি আপনার সম্পৃক্ত আছে? না না না, আমরা না স্যার, আমরা এটা করি না। তাহলে MRT পাস কেন?
পাস করাইছি টাকা দিয়ে। কি কারণে? এমনি কোনো যে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে তো একজনের পাস হয়। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে তো আমার বড় পাস করছি স্যার। আচ্ছা, পাস করছেন। কি কারণে ধরছে? ওই আমাকে লগে একজন চোর ছিল, ওই চোরে চুরি করতেছিল, তুই কাঙ্গরে ধরছে। এই মোবাইল মারছো কার? ওই মোবাইল ওই যে আঙ্গুল যে ছিল ওই মারছে। মোবাইলটা কই? এই মোবাইলটা মারছে যে, মোবাইলটা একটু দেখেন। মোবাইলটা কে মারছে? মোবাইলটা আরেকজন মারছে স্যার, আমরা ওর লগে ছিলাম স্যার। আর লগে মারছে, তাহলে তুমি তোমার কাছে মোবাইল আসলো কেন? আর তো রাখতে দিয়েছে ওই চোরে। রাখতে দেয়? মারিয়া রাখতে দিছে? 99 কাজ করতাম। 99 কাজ করো? কজন সদস্য আছে? আর কেউ নেই, আমরা তিনজনই। তিনজনই? তা তোমরা তিনজনই তো গ্যাং চালাইতেছো তাহলে? না স্যার, এই পর্যন্ত কটা মোবাইল মারছো? মারি নাই স্যার, আমরা 2-3 দিন ধরে ওর লগে আহি। আবার ওর লগে তুমি তো কার লগে রাখি ওর সাথে আসো? তা তোমরা দুজনের সম্পর্ক কি? আমরা দুজন এক জায়গায় থাকি স্যার। এক জায়গায় থাকো? তে ফোন চুরি করো কত বছর ধরে? অল্প কিছু দিন ধরে আই স্যার, মাসখানেক হইব। মানে ক টাকা পাও তোমরা বললা যে? 1500 টাকা দেয় স্যার। টাকাও? এই বেটা এদিকে তাকা। 1500 টাকা পাও? তা 1500 টাকা পাও, এটা কি একদিনের সম্পর্ক হইছে? না স্যার, এই কয়েকদিন ধরে, সপ্তাহ 2-1 ধরে। আমরা দৌড়ায় এবার আইতেছিলাম, দিকে সন্দেহ করছে আর ওই পার থেকে এবারে দৌড়ায় আইতেছি। দৌড়ায় আসতেছিল কি কারণে? গাড়ি জেলে যেতেছিল, গাড়ি ধরতে এসেছিল স্যার। এই অর্থিকা পাইছেন, রাখিব অর্থিকা রাখতেছি, কইছে আমরা ওই পারে দাঁড়াইতে, আমরা এই পারে আয়া পড়ছি স্যার। আমার কথা একটাই, জনগণ যেমনি চাইবে এমনি দিয়ে দিব। ভাই পিয়ার কথা বলতেছেন ঠিক আছে, পিয়ার যে বলতেছেন, আমি পিয়ার খানা দেই এটা ওখানে আমি বুঝি না। আর আমি লেখাপড়া করছি 5 মিনিট, কিন্তু পিয়ার টিয়ার বুঝি না, গণবুড়ো বুঝি না, বুঝি একটাই। কি বুঝি জানেন? কনসেন কি বুঝি? আমি কইতাম জনগণ যারা চাইবে সেটাই দিতে হবে। আমার কথা একটাই, জনগণ যেমনি চাইবে এমনি দিয়ে দিব। পিয়া কি গণ কি আমি বুট বুঝি না, আমি বুট একটাই বুঝি, জনগণ যেমনি বুট চাইবে হেমনি বুট দিবে, এটা সবচেয়ে বড় উত্তম। আমি তারেক রহমানের কাছে একটাই চাই, আমি বিএনপি বারবার তো চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটাই চাই, তারেক রহমান যেমন বীরের বেশে বাংলাদেশে বাংলার মাটিতে আসুক, এটাই আমি চাই, আর কিছু চাই না। আর ভাই অক্ষণ কি বললাম যে সে আল্লাহ যদি ভালো লাগে সুস্থ লাগে, একদিন না একদিন তারেক রহমান বীরের বেশে আসবে, আসতেছে না মানে যখন আল্লাহ তারে ফয়সালা দিবে আল্লাহ, তখনই তারেক রহমান আসবে। দেশের মধ্যে দুটো নেতা, জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু, এছাড়া নেতা আইব না। মেট্রো রেলে 30,000 কোটি টাকা, আর পর্দায় গেল 40,000 কোটি টাকা, এখনো 50,000 কোটি টাকা বাংলাদেশে থাকে, তাহলে ঋণ করতে হবে কেন? ওই 20 কোটি লোকের হক মারে 2 কোটি লোক। এই যে কত ঠোল্লা আছে, এমপি মন্ত্রী বাল বউতে যা আছে, এরা ঘুষ খাওয়াইয়া টাকাগুলো বাংলাদেশের টাকা তছনছ হয়ে, যার দলের লোক তারাই খাইতে খাইছে। এইভাবে যাতে আর না হয়, এইভাবে চিন্তা ভাবনা করে যে 1 টাকা মানুষের কি করতে হবে। এই তো সুষ্ঠু নির্বাচন হলে পরে মানুষের একটা স্থিতি হবে, স্টিম হবে। বাংলাদেশ যে মানুষ কয় যে সরকার উঠে গেছে, সরকারে কোনো দিনই উঠাতে পারে না। জনগণ এই বাংলাদেশে জনগণ না আগে গেছে, জনগণ না আগে হইলে আপনি পাবেন। আপনি যদি 1 টাকা না দেন তাহলে সরকারের কাম আছে? এমন কোনো বাপের বেটা আছে যে হাসিনা খালেদা এই নাঙ্গল যদি কয় যে আমার টাকা দেখুন, সেই সরকার আমার সাথে আসে বেট করবে, কবেন যে আমার বাবার টাকা দিয়ে একদিন বাংলাদেশ চলে নাকি? আর একটা টাকার বিনিময়ে এই 20 কোটি লোকের 1 টাকা না হলে পরে হবে না। সেই 20 কোটি টাকা ডেলি ওঠে, তাহলে মাসে 600 কোটি টাকা ওঠে, খাইতে পারবে বাংলাদেশের লোক। তাহলে 64 জেলা আছে, 64 জেলা 64,000 টাকা দিলে, 64,000 টাকা দিলে ওই দেশের মনে করে মানুষের অভাব হবে না। এটা হলো নির্দিষ্ট যারা প্রশাসন, যারা এই যে মনে করো আর্মি, বিজিবি, এরপরে যারা পড়াশোনা করতেছে, এদের খাতে খাতে উঠে যায়। তারে এখন যতগুলো লেখাপড়া যারা করে তারা একটা নির্ধারিত আছে, তারা একটু কম পাবে, আমরা একটা কম পাবো। তার বাদেও 20 কোটি লোকের মধ্যে যে চলাফেরা করে, এদের মধ্যে চোর বাড়াচ্ছে মনে করো যে 2 কোটি, আর 18 কোটি লোকের মনে করো অশান্তি। এই অশান্তির জন্য মনে করো যে যাতে না খেতে পারে, ওই 20 কোটি লোকের হক মারে 2 কোটি লোক। যে বাংলাদেশে যে বড় লোক আছি, আমি দেশে আসি বড় লোক, আমি কিছু একটা মিল কারখানা দিয়ে বিশাল কিছু করি, সরকারের কাছে একটা হেল্প করি,
আজকে ব্যঞ্জন সিগারেট হলো 16 টাকা। এখানে আমি কিনলাম প্রথম আমার তখন বয়স তখন হলো কিনলাম 4 টাকা, আর এখন ব্যঞ্জন কিনলে খাই একটা 20 টাকা দেয় বাঙালি। কত সাহসী! কিন্তু 10টা টাকা যে জানো দেবে তা দেয় না। একটা বেরি খাওয়ার মনে করে 20 টাকা ডেলি খাইলে তাহলে কত হয়? এক প্যাকেটের দাম 400 টাকা। এরকম বড় লোক ভুল করে দেয়, একটা গরিব মানুষের খাওয়াই দেয় না, যে রিক্সা চালায় কি একটা শ্রমিক করে কি আপনি সাধারণ লোক চলতে পারছেন? ওর আত্মস্বজনের মধ্যে কত গরিব আছে ও দেখে না, না দেখে বাংলাদেশটা এইভাবে ধ্বংস হওয়ার পথে চলে। যারা নিমিত্ত, যারা দেশ চালানোর নির্দেশিত আছে, যারা ভালো মানুষ, এরা দেশের এখনো পায় না। দেশের মধ্যে দুটো নেতা, জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু, এছাড়া নেতা আইব না। যত আইব সব চোরটা আইব, ভালো আর আইব না। এরাই হলো জীবনদের শান্তি জেনে দেশকে রক্ষা করছে, দেশকে মনে করে ভালোবাসছে, এইটা দেশের প্রেমিক। এই দুইজন ছাড়া আর কেউ আইব না। যা আইব সব নেতা ফেতা খাইয়ে যাবে, নেতা ফেতাই সব কিছু করবে। কুমিল্লার 14 গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পানিতে ডুবে মারা গেছে 3 বছরের শিশু আরোয়া। একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ শুনে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ছুটে আসেন মেয়েকে শেষ দেখা দেখতে। গ্রামের গুণবতী স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণের সময় সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে চোখের জল নিয়ে দেখেছেন এক বাবার প্রবাস থেকে ছুটে আসা। এ সময় কোনো হইচই ছিল না, শুধু ছিল শূন্যতা, কান্না আর বুক ভরা আহাজারি। স্থানীয় সূত্রে জানা যায় ওসমান গনি বাদল গত 15 বছর ধরে আফ্রিকায় ব্যবসা করছেন। দেশে থাকাকালীন মেয়ের জন্মের পর তিনি 6 থেকে 7 মাস তাদের সঙ্গে কাটিয়ে আবারও বিদেশে ফিরে যান চলতি বছরের আগস্টে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আরোয়া। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ পেয়ে প্রবাসী বাবা ওসমান গনি বৃহস্পতিবার রাতের ফ্লাইটে ঢাকায় আসেন এবং শুক্রবার সকালে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছান। মেয়ের জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন সম্পন্ন করেন তিনি। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওসমান গনির বন্ধু মোহাম্মদ ইসরাফিল বলেন, ওসমান আরোয়াকে শেষবারের মতো দেখতে চেয়েছেন, তাই আমরা লাশবাহী ফ্রিজ গাড়িতে মেয়ের মরদেহ সংরক্ষণে রেখেছিলাম। So in Islam, a woman is financially secured. বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর ঢাকায় আসতে পারে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তাদের প্রত্যাশা যে জাকির নায়েক বাংলাদেশে এলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার 30 অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। আমরা আশা করি তিনি যে দেশেই যান ওই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগ বিবেচনা নেবে। উল্লেখ, আগামী 28 থেকে 29 নভেম্বর ঢাকার স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামে অংশ নেবেন ডক্টর জাকির নায়েক। এরপর ঢাকার বাইরে কিছু প্রোগ্রামে অংশ নিতে পারেন তিনি। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক। সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছরই তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।